So today we will study about abnormal constituent of urine, bile salt and bile pigment. Bile salt কি কি আছে? হ্যাঁ, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। bile salt. Bile acid, ঠিক আছে, এগুলো হলো বাইল অ্যাসিড। এর মধ্যে আছে প্রাইমারি বাইল অ্যাসিড, সেকেন্ডারি বাইল অ্যাসিড। এই দুটো সিনথেসিস হয় কোলেস্টেরল থেকে, যার জন্য এগুলো হচ্ছে প্রাইমারি বাইল অ্যাসিড। প্রাইমারি বাইল অ্যাসিড আর সেকেন্ডারি বাইল অ্যাসিড হচ্ছে এগুলো। তার কারণ হচ্ছে সেকেন্ডারি বাইল অ্যাসিডস আর সিনথেসাইজড ফ্রম প্রাইমারি বাইল অ্যাসিড। বাইল পিগমেন্ট কি আছে, কি কি আছে? বাহ, ঠিক আছে, ওটা লিখলাম না তাহলে, এগুলো লিখে নে। প্রাইমারি হচ্ছে ডিউ টু দিস আর সিনথেসাইজড ফ্রম কোলেস্টেরল, আর এগুলো সিনথেসাইজড ফ্রম প্রাইমারি বাইল অ্যাসিড, সো দিস আর সেকেন্ডারি। বাইল সল্টের জন্য আমরা যে টেস্টটা করব সেটার নাম হচ্ছে হেজ সালফার টেস্ট। ঠিক আছে, হেজ সালফার টেস্ট। অল্টারনেটিভ টু হেজ সালফার টেস্ট হচ্ছে প্যাটেন-কফার্স টেস্ট। আমরা পড়বো হেজ সালফার, করবো হেজ সালফার। যদি এক্সামে কখনো জিজ্ঞেস করে যে ফর টেস্টিং বাইল অ্যাসিড তুমি হেজ সালফার ছাড়া আর অন্য কোনো টেস্ট জানো কি না, দেন আমরা এটার নাম করব টেস্ট ফর বাইল পিগমেন্ট। টেস্ট ফর বাইল পিগমেন্ট, ফচেটস টেস্ট। ঠিক আছে, আমরা ফচেটই পারফর্ম করব। অল্টারনেট টু ফচেটস টেস্ট হচ্ছে মেলিনস টেস্ট। ঠিক আছে, কি হলো, লেখা হয়নি? টেস্ট ফর বাইল সল্ট সব থেকে সিম্পলেস্ট টেস্ট। ঠিক আছে, হেজ সালফার। হেজ সালফার টেস্টের প্রিন্সিপাল হচ্ছে it is based on the fact that bile salt lowers surface tension. Bile salt lowers surface tension. প্রসিডিওর হচ্ছে আমরা দুটো টেস্ট টিউব নেব। ঠিক আছে, দুটো টেস্ট টিউব নেব, একটার নাম দিলাম এস স্যাম্পেল, একটার নাম দিলাম সি কন্ট্রোল। ঠিক আছে, দুটো টেস্ট টিউবে সেম লেভেল অব দি স্যাম্পেল নেব। ঠিক আছে, দেন তারপর কি করব, সালফার পাউডার থাকবে ল্যাবে, সালফার পাউডারটা জাস্ট স্প্রিঙ্কেল করব, মানে ছিটিয়ে দেব। ঠিক আছে, মানে অনেক অনেক করে দেখবি পরীক্ষার সময়, এর আগের ব্যাচের ছেলেরাও করতো, ভুল করতো,
সালফার পাউডার গাদা গাদা সালফার পাউডার ঢালতো, তাহলে কিন্তু হবে না। সালফার পাউডারটা জাস্ট ছিটিয়ে দিতে হবে, স্প্রিঙ্কেল করতে হবে দুটোর ওপরই, ঠিক আছে। দিয়ে আমরা অবজার্ভ কি করব, মানে যদি স্যাম্পেলের মধ্যে বাইল সল্ট থাকে তাহলে এটা কি করবে, সারফেস টেনশনটাকে কমায় বাইল সল্ট, তার জন্য সালফার পাউডারটা আমরা দেখতে পাবো নিচে প্রেসিপিটেট পড়ছে স্যাম্পেলে, ঠিক আছে। কন্ট্রোলের ক্ষেত্রে এটা এরকম উপরে থাকবে, এটাই এটাই অবজারভেশন। হ্যাঁ, সিটা কন্ট্রোল, মানে এটাই তো আমার বাইল সল্ট নেই, আমি ধরে নিচ্ছি স্যাম্পেলে বাইল সল্ট আছে, যেটায় বাইল সল্ট আছে সেটাই সালফার পাউডারটা নিচে সিঙ্ক করবে, ঠিক আছে। যেটায় বাইল সল্ট নেই সেটাই সিঙ্ক করবে না, সেটা উপরে থাকবে। কন্ট্রোলে ওই ডিস্টিল্ড ওয়াটার নেওয়া হয়, বুঝতে পারলি। আমি দুটো টেস্ট টিউব নেব, দুটো টেস্ট টিউবের সেম লেভেল অবধি আমি লিকুইড মানে স্যাম্পেলটা নেব, একটাই ডিস্টিল্ড ওয়াটার নেব, একটা স্যাম্পেল নেব। স্যাম্পেলে যেহেতু আমরা বাইল সল্ট পড়ছি, আমি ধরে নিলাম বাইল সল্ট আছে, ঠিক আছে। তারপরে কি করব, শুধু জাস্ট সালফার পাউডারটা স্প্রিঙ্কেল করব, একটু ওয়েট করব, একটু ওয়েট করলে আমি দেখতে পাবো যে যে স্যাম্পেলটায় বাইল সল্ট আছে সালফার পাউডারের গুঁড়োটা নিচে আস্তে আস্তে করে পড়ছে, দেখতে পাবি তোরা। তাহলে এটাই অবজারভেশন। অবজারভেশনে লিখবি যে হচ্ছে ইন এস টিউব দ্য সালফার পাউডার সিঙ্কস টু বটম, আর হচ্ছে সি টিউবে আমার সালফার পাউডারটা ওপরেই থাকলো, তাহলে ইনফারেন্স হচ্ছে বাইল সল্ট ইজ প্রেজেন্ট ইন দ্য ইউরিন স্যাম্পেল। মোটামুটি লিখে নে, তোদেরকে তো লেখার মেটেরিয়াল প্রোভাইড করা হবে, বুঝে নে এটা। এটা দেখ, অনেক সময় কি হয়, বেশি এইটার পিটফলগুলো হচ্ছে, বেশি যদি আমি সালফার পাউডার নিই তাহলে কি হবে, গ্র্যাভিটেশনের জন্য পড়ে যাবে, বুঝতে পেরেছিস। এই জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। মনে কর তুই হচ্ছে দুটোতেই যে স্প্যাচুলা আছে, স্প্যাচুলা করে এক স্প্যাচুলা দু স্প্যাচুলা নিয়ে নিলি, তাহলে কী হবে, যখন ভারী হবে তখন তুই নিজেই বুঝতে পারবি না, দেখবি এখানেও প্রেসিপিটেড সালফার পাউডার পড়েছে, এখানেও পড়েছে, ঠিক আছে। এইটার কারণ হচ্ছে কি, মনে কর তুই টেস্টটা করলি, টেস্ট করছিস, তারপরে মনে কর তোকে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে, আরও টেস্ট করতে হবে, তার মধ্যে মনে কর আধ ঘন্টা 1 ঘন্টা টাইম কেটে গেছে। তুই টেস্ট যখন করেছিলি তখন মনে কর এইটাই পড়েছিল, কিন্তু পরে গ্র্যাভিটেশনের জন্য আরও কিছু কিছু সালফার পাউডার তুই এখানেও কিছু দেখতে পাবি, ঠিক আছে। তো আইডিয়ালি এইটা, এই কন্ট্রোল টিউবটা নেওয়ার কারণটাই হচ্ছে এইটা, যে তখন মনে কর তুই যদি একটা টিউব নিতিস তাহলেও নিচে কিছু সালফার পাউডার তুই দেখতে পেতিস ডিউ টু গ্র্যাভিটেশন, তাহলে তো তুই ভাববি যে কি, তাহলে কি আমার ভুল হলো, ঠিক আছে, তুই বুঝতে পারবি না। যেই কারণে দুটো টিউব নেওয়া হয়, যে একই টাইমে দুটো করলাম, সেম অ্যামাউন্ট অফ সালফার পাউডার দিলাম, একটাতে বেশি আছে, মনে কর এইটা এতগুলো আছে, আর এটাই মনে কর দু একটা আছে, তুই সেটা দেখিয়েও এক্সামিনারকে বলতে পারবি যে এটাই বাইল সল্ট, ডিউ টু প্রেজেন্স অফ বাইল সল্ট সালফার পাউডার সিঙ্কস টু বটম, আর এইটা ডিউ টু গ্র্যাভিটেশন দু একটা সালফার পাউডার নিচে পড়েছে, ঠিক আছে। এই জন্য কন্ট্রোলটা নেওয়া হয়, এটা লিখে রাখলে লিখে রাখ, ওই জন্য সবসময় অল্প করে নিতে হবে। বুঝেছিস তো সবাই? খুব সিম্পল টেস্ট, সব থেকে সিম্পলেস্ট টেস্ট। যেখানেই কন্ট্রোল থাকবে সেখানেই তোদের মাথায় একটা আইডিয়া করে নিবি যে কোনো কিছুর সাথে আমাকে কম্পেয়ার করতে হবে, তার জন্য এটা দেওয়া হচ্ছে। যেমন হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিডের ছিল, তুই আপার 1/3 হিট করবি, নিচেরটাই হিট করবি না, যেহেতু তুই কম্পেয়ার করতে পারবি, এখানেও সেরকম। ফচেট টেস্ট করার আগে আমরা বলে পড়ে নিই ফচেটস রিএজেন্ট। ফচেটস টেস্টে ফচেটস রিএজেন্ট ইউজ হয়। ফচেটস রিএজেন্টে কী কী থাকে ভাই ভাই জিজ্ঞেস করবে, লিখে না। ফেরিক ক্লোরাইড, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড।
এই টিসিএ মানে হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, এটা লিখলাম না, লিখে না তারপর বলছি। বলছি লেখা হয়ে গেছে, হয়ে যাক সবাই বলে দিচ্ছি। হ্যাঁ কোনটা বলছিস? টি নয়, টি নয়, আমি বললাম এই যে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড লিখেছি না আমি, এটা মানেই তো টিসিএ, ওইটা টিসিএ মানে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, আমি আর লিখিনি নতুন করে, ওটা বললাম, টিসিএ টি নয়। টিসিএ মানে হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, মানে ফচেটস রিএজেন্টে যেটা আছে। গ্রিন কালারটা কিসের বললাম রে? বিলিরুবিন। না গ্রিন কালারটা তো বিলিরুবিনে না, গ্রিন কালারটা বিলিভার্ডিনে লিখলাম না, হ্যাঁ সেটাই বলছি। বিলিরুবিনের কালার কি? বিলিরুবিনের কালার কি? বল বল, না জানলে বল, আমি বললাম ইয়েলো, ঠিক আছে, কালারটা দেখেও তো তুই বুঝতে পারবি। মনে কর এক্সামিনার তোকে জিজ্ঞেস করলো আচ্ছা এটা যদি ইয়েলো হতো তাহলে কি, মানে কালারটা দেখে তো তোকে বুঝতে হবে যে গ্রিন মানে হচ্ছে বিলিভার্ডিন, ইয়েলো মানে বিলিরুবিন, ঠিক আছে, আর দুটোই বাইল পিগমেন্ট আমরা জানি। আচ্ছা টেস্টটা দুটোভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ঠিক আছে, দুটোভাবেই করা যেতে পারে। মানে মনে কর তোকে স্যাম্পেল দেয়া হলো, ঠিক আছে, স্যাম্পেল ইউরিন স্যাম্পেল দেওয়ার পর বেরিয়াম ক্লোরাইড থাকবে, আমাদেরকে বেরিয়াম ক্লোরাইড অ্যাড করতে হবে, ঠিক আছে। এবার বেরিয়াম ক্লোরাইড অ্যাড করার পর যদি দেখিস যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, আইডিয়ালি কি বললাম আমি, বেরিয়াম সালফেট র্যাডিক্যাল পাবো, সালফেট র্যাডিক্যালটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের সালফেট র্যাডিক্যাল, ঠিক আছে। রিয়াকশানটা এইটা হবে বোথ ওয়েতেই, এখানেও BaCl2 MgSO4 এর সঙ্গে রিয়াক্ট করে BaSO4 হচ্ছে, এখানেও সেটাই হচ্ছে, লাস্টে আলটিমেট BaSO4 হচ্ছে, বাট এটা দুটোভাবে হতে পারে। এক মনে কর তোকে ইউরিন স্যাম্পেল দিল, তার সাথে তোকে BaCl2 অ্যাড করতে হলো, তার সাথে মনে কর ম্যাগনেসিয়াম সালফেটের পাউডার দেওয়া হলো, সব বলে দেওয়া হবে, ঠিক আছে, পাউডার দেওয়া হলো, তুই অ্যাড করলি, আলটিমেটলি আমার একটা প্রেসিপিটেট বলবে, হোয়াইট প্রেসিপিটেট, ঠিক আছে, প্রেসিপিটেট যেটা পড়বে সেটা BaSO4 এর। আইদার হতে পারে আমরা যে ইউরিন স্যাম্পেলটা দিলাম, ইউরিন স্যাম্পেলটা MgSO4 আমরা ক্লাব করে দিলাম, সেই ইউরিন স্যাম্পেলের মধ্যে MgSO4 আমরা দিয়ে দিলাম, তাহলে তোদেরকে আর আলাদা করে MgSO4 অ্যাড করতে হচ্ছে না, ঠিক আছে, তোরা শুধু জাস্ট BaCl2 সাথে BaCl2টা অ্যাড করবি। বুঝতে পারবি কি করে অ্যাড করা আছে কি নেই, প্রথমত তোরা যখন প্র্যাকটিস করবি আমরা বলে দেবো যে এটা করতে হবে, এটা করতে হবে, ঠিক আছে। পরীক্ষার সময় কি করে বুঝবি, যদি BaCl2 অ্যাড করতেই হচ্ছে, সেটার পর যদি দেখিস কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, তার মানে হচ্ছে যে অ্যাড করতে হবে, আর যদি দেখিস BaCl2 অ্যাড করার সাথে সাথে প্রেসিপিটেট পড়লো, তার মানে অলরেডি অ্যাড করা আছে, এইটাই হলো ব্যাপার। জেনারেলি আমরা এইটাই করি, ইউরিনে আমরা অ্যাড করে দিই, ঠিক আছে, যাতে এক্সট্রা স্টেপ আর না বাড়ে। তবু বলে দিলাম, মনে কর এক্সামিনার এইভাবে বলতে পারে, ঠিক আছে, যে মনে করো তোমার স্যাম্পেলে হচ্ছে বাইল পিগমেন্ট আছে, তোমাকে স্যাম্পেল দেওয়া হচ্ছে, তুমি BaCl2 অ্যাড করলে, ঠিক আছে, তারপরও কিছু হচ্ছে না চেঞ্জ, এর কি কিছু অন্য কোনো কারণ হতে পারে,
তুই ধর জানিসই না যে ইউরিনে আমরা এটা অ্যাড করে দিই বলে তোকে অ্যাড করতে হচ্ছে না। এটা জেনে রাখ যে আমাদেরকে না দেয়া থাকলে, যদি দেয়া থাকে আমাকে প্রোভাইড করা থাকে, দেন অ্যাড করতে হবে না। আর যদি প্রোভাইড করা না থাকে দেন আলাদা করে আমাকে জাস্ট কয়েক মানে একটুখানি ম্যাক্সাল্প অ্যাড করলেই বিএসও4 প্রেসিপিটেট পাবো। এবার এই যে হোয়াইট প্রেসিপিটেটটা পাবো, এবার তারপরে কি করব আমি, মানে তুই দেখলি যে হোয়াইট প্রেসিপিটেট হচ্ছে, কিছুক্ষণ গোটা স্যাম্পেলটা প্রেসিপিটেট করার মতো আমাকে টাইম দিতে হবে, 2-3 মিনিট আমি টাইম দেবো, পুরোটা হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি একটা ফানেল নেব, একটা হচ্ছে ফিল্টার পেপার নেব, ঠিক আছে, দিয়ে পুরো ইউরিন স্যাম্পেলটা সেটার উপর ঢালবো। ঠিক আছে, তারপরে প্রেসিপিটেটটা পুরোটা পড়ে গেল। এরপর আমাকে চেষ্টা করতে হবে প্রেসিপিটেটটা যাতে ড্রাই হয়। এখন আমরা শীতকালে করব, এখন ড্রাই হতে অনেক টাইম লাগবে, তোদের পরীক্ষা ধর গরমকালে অত টাইম লাগবে না। ওই জন্য আইডিয়ালি তোরা যখন ইউরিনের পরীক্ষা করবি ফাইনালে, ঠিক আছে, তখন সবার আগে এই টেস্টটা করে নিবি। কারণ প্রেসিপিটেট পড়বে, সেই প্রেসিপিটেটটা পুরোপুরি পড়তে টাইম দিতে হবে, তারপরে সেটাকে ড্রাই হতে টাইম দিতে হবে, মোটামুটি মিনিট 10 থেকে 10-15 মিনিট টাইম তো লাগবে। ঠিক আছে, তো ড্রাই করার পর আমি ড্রাই হয়ে যাওয়ার পর যে ফিল্টার পেপারটা ছিল, ফিল্টার পেপারটা এরকম রাখবো, রাখার পর ফচেটস রিয়েজেন্ট 2-3 ফোঁটা দেবো এটার উপর। যদি বাইল পিগমেন্ট থাকে দেন এইটার কালার হবে হচ্ছে পিস্তা গ্রিন। অবজারভেশন হচ্ছে পিস্তা গ্রিন কালার ফর্মড। লেখা হয়ে গেছে তোর? বল একবার প্রসিডিওরটা কি বললাম। না না তোকে না, ওই পিছনে তোকে বলছি। ওটা তো আমি পড়তে পারি, তুই কি বুঝলি? না বুঝলে আবার বলবো। তুই যতটা বুঝলিস তুই সেটা বল, কিভাবে করব, তুই কি কি করবি? হ্যাঁ, ইউরিন স্যাম্পল থেকে শুরু কর। কি নিবি, বিএসও4 নিবি না এমজিএসও4 নিবি? আচ্ছা, হুম, তারপরে তুই বিএসএল টু এমজিএসও4 অ্যাড করার পর কি করবি? না বুঝলে বল, বুঝিস নি? হ্যাঁ, হ্যাঁ তুই বল যে প্রেসিপিটেটটা তো ইনস্ট্যান্ট পড়বে না, বিএসও4 প্রেসিপিটেট পড়তে টাইম লাগবে। প্রেসিপিটেট আমি কিছুটা টাইম দেবো যাতে পুরো স্যাম্পেলটা প্রেসিপিটেট পড়ে, তারপরে আমি সেটাকে সেপারেট মানে ইয়ে করে নেবো, ফিল্টার করে নেবো, ফিল্টার করে ড্রাই করব, ড্রাই করার পর তারপর কি করব, ফচেটস রিয়েজেন্ট অ্যাড করব। ঠিক আছে, এটা জেনে রাখ যে এখানে বিএসএল টু এমজিএসও দুটোই লাগে, যদি আমাকে দেয়া থাকে তাহলে আমাকে অ্যাড করতে হচ্ছে না। ঠিক আছে, এমজিএসও ছাড়া রিয়াকশানটা হবে না। হয়ে গেছে, লেখা হয়ে গেছে সবার? তাহলে আমার ইনফারেন্স কি হলো? বাইল পিগমেন্ট প্রেজেন্ট। তাহলে ডায়াগনোসিস কি হবে? ঠিক আছে, এটা তোরা জানিস না বলে আমি বলে দিচ্ছি। বল বল, কে কিছু বলছিস? হ্যাঁ, না এক্সেসিভ বাইল পিগমেন্ট প্রোডাকশন না, আমি বলে দিচ্ছি। জন্ডিস। কি জন্ডিস?
কে বললি জন্ডিস? হ্যাঁ ঠিকই বলেছিস, কি জন্ডিস বল? হুম, কি জন্ডিস জানিস? আমি বলে দিচ্ছি, যতটা পারবি চেষ্টা কর। বাইল সল্ট, বাইল পিগমেন্ট, ওইটার ক্ষেত্রেও বলবি তুই যে ইনফারেন্স হবে তোর বাইল সল্ট প্রেজেন্ট ইন ইউরিন, এটার ক্ষেত্রে বাইল পিগমেন্ট প্রেজেন্ট ইন ইউরিন। দুটোর ক্ষেত্রেই আমার ডায়াগনোসিস হবে ডিউ টু অবস্ট্রাকটিভ জন্ডিস। ডিউ টু অবস্ট্রাকটিভ জন্ডিস। আর অবস্ট্রাকটিভ জন্ডিস মানে অবস্ট্রাকশন, কোনো কিছুর জন্য অবস্ট্রাকশন হচ্ছে। অবস্ট্রাকশনটা কিসের কিসের জন্য হতে পারে? স্টোনের জন্য হতে পারে, গল স্টোন, ওয়ার্মের জন্য হতে পারে, তো জন্ডিস পড়া হয়েছে ফিজিওলজিতে? কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস পড়া হয়েছে তো? প্যানক্রিয়াসের কটা পার্ট আছে? ওটা তো মানে বাইরের কি কি পার্ট আছে? ওটা তো প্যানক্রিয়াসের ভেতরে এক্সোক্রিন এন্ডোক্রিন। হুম, প্যানক্রিয়াসের হেড আছে কি নেই? অ্যানাটমিতে পড়ায়নি? মানে অ্যানাটমি কি চলছে এখন? সুপিরিয়ার থোরাক্স চলছে, সুপিরিয়ার এক্সট্রিমিটি হয়েছে না হয়নি? হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোরা যখন প্যানক্রিয়াস পড়বি তখন প্যানক্রিয়াসের পার্টসগুলো জানতে পারবি। হয়ে গেছে, লেখা হয়ে গেছে। ওয়ার্ম, ওয়ার্ম, ওয়ার্ম বলতে আমাদের শরীরে কৃমি। ঠিক আছে, তাহলে প্রথমে এগুলো থেকে কি কি কোশ্চেন আসতে পারে? হোয়াট আর দ্য বাইল সল্ট, নেম বাইল সল্ট, নেম বাইল অ্যাসিড, প্রাইমারি বাইল অ্যাসিড, সেকেন্ডারি বাইল অ্যাসিড, ঠিক আছে, হোয়াই প্রাইমারি হোয়াই সেকেন্ডারি, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তোর যেটা বললাম, কন্ট্রোল কেন অ্যাড করছি, ঠিক আছে। বা অনেক ক্ষেত্রেই তুই এক্সামের সময় দেখবি যে তোর কন্ট্রোলেও হয়তো, কারণ ম্যাক্সিমাম সময় দেখি কি কন্ট্রোলেও লোকে গাদা গাদা সালফার পাউডার দিচ্ছে, কন্ট্রোলেও তোর সালফার পাউডার নিচে চলে আসছে, তাহলে সেগুলো এক্সামিনারকে বলতে হবে কেন হচ্ছে। আইডিয়ালি তুই যত কম পারবি দিবি তত তোর টেস্টটা ভালো হবে, তোকে আর এইসব ঝামেলায় এক্সামে পড়তে হবে না। এবার ম্যাক্সিমাম এই দুটো পড়লে ম্যাক্সিমামই তোর প্রশ্ন আসবে জন্ডিস থেকে, অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। প্রথমে এই দুটো চারটে কোশ্চেন হয়তো জিজ্ঞেস করবে, এরপরই চলে যাবে মানে তুই বলবি কিছু না কিছু ডিউ টু অবস্ট্রাকটিভ জন্ডিস, তারপর জন্ডিস, কন্টিনিউ টু জন্ডিস, ঠিক আছে। সেজন্য জন্ডিসটা একটু পড়তে হবে, জন্ডিস তো ফিজিওলজিতেও পড়তে হবে। জন্ডিসের ডেফিনেশনটা বলি, এই যে দুটো পড়ালাম, কারো কিছু বুঝতে অসুবিধা নেই তো? ইয়েলো ইজ ডিসকালারেশন অফ, ইয়েলো ইজ ডিসকালারেশন অফ স্কিন, স্ক্লেরা, মিউকাস মেমব্রেন, ঠিক আছে, এটাকে আমরা জন্ডিস বলি। তাহলে ব্লাডে বিলিরুবিনের নর্মাল লেভেল কত? এইটা হচ্ছে বিলিরুবিনের নর্মাল লেভেল। নর্মাল লেভেলগুলো একটা জায়গায় রাখবি, কারণ এক্সামে তোদের এইগুলো লাগবে, তোদের এক্সামে কার্ড থাকবে, কার্ড
মনে কর জন্ডিসের একটা স্যাম্পেল পেশেন্টের একটা কার্ড, যে একটা পেশেন্ট ছিল, পেশেন্টের এই কমপ্লেন ছিল, এই ফাইন্ডিং ছিল, হ্যাঁ, এরপর মনে কর কি মোড অফ ট্রিটমেন্ট হবে, কি ডায়াগনোসিস হবে, এগুলো তোদের ফাইনালে থাকবে। তো সেখানের জন্য এইগুলো দরকার। এবার মনে কর তোর দেয়া আছে যে তার বিলিরুবিন হচ্ছে 2, তাহলে সেটা নর্মাল না অ্যাবনর্মাল জানবি কি করে? এই রেফারেন্স ভ্যালুটা লিখে রাখ। হ্যাঁ, নর্মাল নর্মাল নর্মালটাই লিখলাম। ছোট বাচ্চা হলে দেখবি কারোর বাড়িতে যদি নিউ বর্ন থাকে, একদম নিউ বর্নের জন্ডিস হলে দেখবি গোটা গাটা পুরো হলুদ, বাচ্চাটাই পুরো হলুদ। ঠিক আছে, বড় মানুষের মধ্যে তুই অতটা দেখতে পাবি না। যদি অনেক 3-4 মানে বিলিরুবিন হয়, তখন দেখতে পাবি যে চোখটা হলুদ হচ্ছে, ঠিক আছে, ইউরিন হলুদ হচ্ছে বলবে। ঠিক আছে, হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আরবিসির লাইফ স্প্যান কত? 120 ডেজ। এবার মনে কর আরবিসি যখন 120 ডেজ হয়ে যাবে, তখন ওটা কি হবে? স্প্লিনে চলে যাবে, স্প্লিনিক ম্যাক্রোফাজ ওটাকে এনগাল্প করে নেবে। ঠিক আছে, তাহলে আরবিসি থেকে আমরা মানে দুটো কন্ডিশন হতে পারে। এক হচ্ছে আরবিসির ফুল লাইফ স্প্যান 120 ডেজ হয়ে গেল, তারপর আরবিসিটাকে ম্যাক্রোফাজ এনগাল্প করে নিল। আর দ্বিতীয় হতে পারে মনে কর থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিসঅর্ডার, মানে যেগুলোতে আরবিসি ডিফেক্টিভ হয়, সেগুলো মনে কর 30 দিন 50 দিনের মধ্যেই আরবিসিটা ডিস্ট্রাকশান হয়ে যাবে, সেগুলোকেও তো ম্যাক্রোফাজ গিলে নেবে। ঠিক আছে, তো যে কোনো ক্ষেত্রে যখনই আরবিসি ডিস্ট্রাকশান হচ্ছে, আরবিসির ডিস্ট্রাকশান হয়ে আমরা কি পাচ্ছি? হিম, মানে হিমোগ্লোবিন, হিম অ্যান্ড গ্লোবিনই ধরছি আমি। ঠিক আছে, এবার এইটা থেকেও পাবো আয়রন প্রোটোপরফাইরিন, আয়রন পেলাম, হ্যাঁ প্রোটোপরফাইরিন পেলাম। ঠিক আছে, তো আরবিসি স্প্লিনিং ম্যাক্রোফাজে যাওয়ার পর এইভাবে এটা ডিস্ট্রাকশন হলো। এবার গ্লোবিন, যেহেতু গ্লোবিন থেকে তোর অ্যামাইনো অ্যাসিডের চেন ভাঙলো, ঠিক আছে, এটা চলে গেল তোর অ্যামাইনো অ্যাসিড পুলে। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড পুলে চলে গেল, পরে আবার যখন অ্যামাইনো অ্যাসিড লাগবে ওখান থেকে ও ইউজ করবে। ঠিক আছে, এইখান থেকে আমরা যে আয়রনটা পেলাম, আয়রনটাও আমার পরবর্তীকালে হিমোগ্লোবিন ফর্মেশনে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এইটা রিসাইকেল হয়ে যাচ্ছে, আয়রন রিসাইকেল হয়ে যাচ্ছে, গ্লোবিনটাও অ্যামাইনো অ্যাসিড পুল থেকে রিসাইকেল হয়ে গেল। ঠিক আছে, এই যে প্রোটোপরফাইরিনটা পড়ে রইল, এই প্রোটোপরফাইরিন থেকে আসবে আমাদের বিলিরুবিন। ঠিক আছে, প্রোটোপরফাইরিন থেকে আসবে আমাদের বিলিরুবিন। তো প্রথমে থাকবে আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিনকে আমরা শর্টে লিখছি ইউসিবি। ঠিক আছে, আনকনজুগেটেড বিলিরুবিনটা আমাদের কনজুগেশন হয় লিভারে, লিভারে কনজুগেশন হয় ভায়া ইউডিপি গ্লুকোরোনয়েড ট্রান্সফারেজ। ইউডিপি গ্লুকোরোনয়েড ট্রান্সফারেজ দিয়ে লিভারে আমাদের কনজুগেশন হয়। কিন্তু আমরা তো বললাম যে আরবিসি কে এনগাল্প করলো স্প্লিনিক ম্যাক্রোফাজ, তাই না? তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন যেটা আমার প্রোটোপরফাইরিন চেন থেকে হলো, সেটা তো স্প্লিনে থাকার কথা, তাহলে ওটা লিভারে কি করে এলো? কনজুগেশন লিভারে হয়, লিভারে না আসলে তো হচ্ছে না, তাহলে হ্যাঁ, হ্যাঁ
ব্লাডের থ্রু বলতে এই যে আনকনজুগেটেড বিলিরুবিনটা হয়, এই বিলিরুবিনটা হচ্ছে ওয়াটার ইনসলুবল, এটা ওয়াটার ইনসলুবল, আর কনজুগেটেড হচ্ছে ওয়াটার সলুবল। ঠিক আছে, তো যখন আমার স্প্লিন থেকে মনে কর আনকনজুগেটেডটা বেরোলো, ব্লাডে আসলো, ঠিক আছে, ও সলুবল নয়, তাহলে ও সলিউশনে আসতে পারছে না। তো ব্লাডে যাওয়ার পর কি হলো, ব্লাডে যাওয়ার পর ব্লাডে বিভিন্ন প্লাজমা প্রোটিন থাকে, তার মধ্যে অ্যালবুমিন, ও অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো। ঠিক আছে, অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো আনকনজুগেটেড বিলিরুবিন। অ্যালবুমিনের কাজ হচ্ছে ওকে লিভারে পৌঁছে দেয়া। ঠিক আছে, বুঝলি? তাহলে স্প্লিন থেকে আনকনজুগেটেড বিলিরুবিন বেরোলো, ব্লাডে এলো, ব্লাডে ও পেলো প্লাজমা প্রোটিন অ্যালবুমিনকে, অ্যালবুমিনকে ও বললো, মানে অ্যালবুমিনের একটাই কাজ, মানে আনকনজুগেটেড বিলিরুবিনটা যদি ব্লাডে পড়ে থাকে ওটার কোনো কাজ হবে না, কোনো ইউজ হবে না, ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। ঠিক আছে, তাহলে ওটাকে ইয়ে করার জন্য অ্যালবুমিন শুধু লিভারে পৌঁছে দিল। লিভারে আসার পর কি করবে, ও কনজুগেশন হবে, লিভারে যাওয়ার পর বিলিরুবিনটা আনকনজুগেটেড থেকে কনজুগেটেড হবে। বুঝেছিস তো এই অবধি? এর একটু জটিল আছে, আস্তে আস্তে করে বুঝতে হবে। হ্যাঁ ওই রকমই। ইউসিবি মানে তো বললাম আনকনজুগেটেড বিলিরুবিন, যেটা বললাম আমাকে দুজন বল, এটা এর পরের স্টেপে যেতে গেলে এটা বুঝতেই হবে। কেউ একজন বল, তুই বলবি? এই যেটা বললাম তোর লিভারে কনজুগেশন অবধি কী কী হয়, তুই স্টেপগুলো। হ্যাঁ পুরোটাই যেটা বললাম, মানে বিলিরুবিন কীভাবে তৈরি হলো থেকে বিলিরুবিন কনজুগেশন হলো অবধি বললাম তো, তুই স্টেপগুলো বল, যেটুকু বুঝেছিস সেটুকুই বল। না তার আগে বললাম যে আনকনজুগেটেডটা ব্লাডে আসলো, আমাদের তো স্প্লিনিক ম্যাক্রোফাজ ওটাকে ডিস্ট্রাকশন করছে, তাহলে স্প্লিন থেকে ও লিভারে আসলো কি করে, ও প্রথমে ব্লাডে গেল, ব্লাডে যাওয়ার পর অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো, অ্যালবুমিন ওটাকে লিভারে নিয়ে আসলো। ঠিক আছে, তারপর লিভারে কনজুগেশন হলো। এই অবধি বুঝেছিস তো সবাই? ওটা এনজাইম, ওটা কনজুগেশন করে লিভারে, ওই এনজাইমটা কনজুগেট করে, আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিন করে। আর কারো কিছু কোয়ারি থাকলে বল। এইটুকু বুঝেছিস সবাই?